So, welcome to a new subject. Our today's subject is power system. So, in the case of power system, দেখো আমাদের কি পড়তে হবে। পাওয়ার সিস্টেমে ইন্ট্রোডাকশন আছে, থ্রি ফেজ সিস্টেম আছে, পাওয়ার ইউনিট সিস্টেম, পিইউ সিস্টেম, ট্রান্সমিশন লাইন প্যারামিটার, পারফরমেন্স অফ ট্রান্সমিশন লাইন, এরকম অনেকগুলো জিনিস আছে। তো এত কিছু না জেনে আমরা আগে পাওয়ার সিস্টেমের আজ ইন্ট্রোডাকশন ক্লাসে এসেছি। তো পাওয়ার সিস্টেম জিনিসটা কি সেটা একটু সংক্ষেপে বুঝে নেওয়া যাক। চলো দেখো, তো পাওয়ার সিস্টেম এটা থেকে বুঝতে পারছো যে পাওয়ার প্লাস সিস্টেম এই দুটো দিয়েই তৈরি হচ্ছে পাওয়ার সিস্টেম টার্মটা, পাওয়ার সিস্টেম ওয়ার্ডটা। তো সবার প্রথমে তোমাকে যেটা বুঝতে হবে সিস্টেম কি। সিস্টেম হচ্ছে কিছু কম্পোনেন্টের কালেকশন, যেটার মাধ্যমে তুমি তোমার কোনো একটা কাজকে, কোনো একটা অবজেক্টকে, কোনো একটা মোটিভকে ফুলফিল করতে চাইছো। হ্যাঁ, সেটা তোমার ডিজায়ার্ড আউটপুট দিতেও পারে, আবার নাও দিতে পারে, সেটা তুমি ফেল করতেই পারো। বাট সিস্টেম সেটি জিনিসটা যেখানে কিছু কম্পোনেন্টকে, যেখানে কিছু জিনিসকে তুমি কানেক্ট করছো এবং একটা পার্টিকুলার অবজেক্ট বা মোটিভকে তোমার ফুলফিল করার জন্য, সেটাকে বলা হচ্ছে সিস্টেম। এবার এই রকম যখন একটা কোনো রকম সিস্টেম যেটা পাওয়ারকে জেনারেশন থেকে শুরু করে ট্রান্সমিশন হয়ে ডিস্ট্রিবিউশন পর্যন্ত এবং আমাদের যেটা আমরা ইলেকট্রিসিটি যে সাপ্লাই পাই সেটা করতে সাহায্য করবে, তখন তাকে বলবো পাওয়ার সিস্টেম। তাহলে আশা করছি তুমি বুঝতে পারলে এই পাওয়ার সিস্টেম জিনিসটা কি। দেখো তাহলে এই পাওয়ার সিস্টেমের তিনটে পার্ট আছে। প্রথমত ফার্স্ট ওয়ান ইজ জেনারেশন, প্রথমে তোমাকে ইলেকট্রিক পাওয়ারটাকে জেনারেট করতে হবে। সেকেন্ড ওয়ান ইজ ট্রান্সমিশন, ধরো আমি এখানে একটা পাওয়ার প্ল্যান্ট করলাম, এটা আমি এখানে বসে আছি ওয়েস্ট বেঙ্গলে, আমি চাইছি যে দিল্লির কাস্টমারসরা পাক, তাহলে অবভিয়াসলি সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেই জন্য প্রয়োজন পড়ে ট্রান্সমিশন। এবং লাস্ট পর্যন্ত সেখানে যাওয়ার পরেও সেখানের লোকালিটিতে যখন আমাকে জিনিসটা ডিস্ট্রিবিউট করতে হবে, সেই সিস্টেম, সেই পার্টটাকে বলবো ডিস্ট্রিবিউশন। সুতরাং পাওয়ার সিস্টেম তিনটে পার্ট দিয়ে তৈরি, এক জেনারেশন, দুই ট্রান্সমিশন এবং থার্ড ডিস্ট্রিবিউশন। এবার দেখো, পাওয়ার প্ল্যান্ট তো বিভিন্ন রকম হতে পারে এবং তোমার কাছে যে এনার্জি সোর্স সেটা বিভিন্ন রকম হতে পারে। এবার এনার্জি তো ক্রিয়েটও করা যায় না, আবার নষ্টও করা যায় না। তাহলে এই আমরা এনার্জি সোর্সটা পাচ্ছি কোথা থেকে? মানে অ্যাকচুয়ালি পাওয়ার সিস্টেমে আমরা কী করছি, ইলেকট্রিক পাওয়ার জেনারেশন কীভাবে করলাম? আমরা তো পাওয়ার জেনারেট করতেই পারবো না। তাহলে এখানে অ্যাকচুয়ালি যেটা করা হচ্ছে, পাওয়ারের এক জায়গা থেকে অন্য এক জায়গায় কনভার্ট করা হচ্ছে। তাহলে দেখো কী তোমার কাছে এনার্জি সোর্স থাকতে পারে। একটা হতে পারে কনভেনশনাল সোর্স, দ্বিতীয়টা হতে পারে নন কনভেনশনাল সোর্স। তুমি জানো কনভেনশনালের মধ্যে কী হতে পারে, থার্মাল, হাইড্রো এবং নিউক্লিয়ার, এই ধরনের জিনিসগুলো। এবং নন কনভেনশনালের মধ্যে থাকবে উইন্ড, সোলার, বায়োগ্যাস, টাইডাল, জিওথার্মাল। কনভেনশনাল মানে যেটা তুমি ব্যবহার করে আসছো এতদিন ধরে এবং যার একটা লিমিটেড, তোমার কাছে তার লিমিটেড ফুয়েল আছে, সেটাকে তুমি একটা লিমিটেড স্টেজ পর্যন্তই ব্যবহার করতে পারবে। হোয়ারএজ নন কনভেনশনাল মানে কিন্তু সেখানে এই যে উইন্ড, সোলার, এগুলো কিন্তু এর যে সাপ্লাইটা সেটা অ্যাভেলেবেল তোমার কাছে থাকবে অনেক দিন পর্যন্ত এবং চিরকালই থাকবে। সেই জন্য এটা নন কনভেনশনাল এবং কনভেনশনাল এনার্জি সোর্সেস তোমার কাছে অ্যাভেলেবেল। তো এদের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের পাওয়ার প্ল্যান্ট তৈরি করা হয়েছে এবং সেই পাওয়ার প্ল্যান্টে ইলেকট্রিসিটিটা জেনারেট করা হচ্ছে। তাহলে জেনারেশন মানে এখানে অ্যাকচুয়ালি নতুনভাবে আমি এনার্জি সৃষ্টি করতে পারছি না, কিন্তু এক এনার্জি থেকে অন্য এনার্জিতে কনভার্ট করছি। চলো দেখে নেওয়া যাক প্রথম থার্মাল পাওয়ার প্ল্যান্ট সম্পর্কে। দেখো এই থার্মাল পাওয়ার প্ল্যান্টে কী হয়, থার্মাল পাওয়ার প্ল্যান্টে তোমার যেটা একদম খুব সহজ জিনিস, প্রথমে কি করা হয়, এখানে কোল এনার্জিকে কাজে লাগানো হয়। কোল এনার্জি কাজে লাগিয়ে কী করবো, কোলটা একটা ফুয়েল হিসাবে ইউজ করে তার যে এনার্জিটা সেটাকে কাজে লাগানো হয় ওয়াটারকে গরম করতে। জল গরম করার পর জলটা তাহলে স্টিমে পরিণত হবে এবং ধরো স্টিমে পরিণত হলো এবং স্টিমটা ফ্লো করতে শুরু করলো। তাহলে স্টিম যখন হাই স্পিডে ফ্লো করবে, তাহলে সাপোজ তোমার কাছে ধরো এখানে একটা টারবাইন ব্লেড আছে, তাহলে যখন এই দিক থেকে স্টিম ফ্লো হবে, তাহলে টারবাইন ব্লেডটা কী হবে, অবভিয়াসলি রোটেট করবে এবং সেইটাই হচ্ছে টারবাইন ব্লেড যখন রোটেট করবে, তার মানে তুমি কিছু মেকানিক্যাল এনার্জি পেয়ে যাবে। এই ফর এনার্জি, এখানে মেকানিক্যাল এনার্জি শর্টে লিখেছি, তো মেকানিক্যাল এনার্জি পাবে। এই মেকানিক্যাল এনার্জিকে তুমি জানো মেকানিক্যাল এনার্জিকে কীভাবে, কোন ডিভাইসের মাধ্যমে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করতে হয়, সেটা নাথিং বাট জেনারেটর। তুমি সেখানে জেনারেটর লাগাও বা অল্টারনেটর লাগাও, সেখানে মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করে নাও, হয়ে গেল তোমার থার্মাল পাওয়ার প্ল্যান্ট থেকে ইলেকট্রিক্যাল পাওয়ার জেনারেশন। এবার দেখে নাও নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে কী হয়। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে সেম জিনিস কাজে লাগানো হয়, খালি কয়লাকে ফুয়েল হিসেবে ব্যবহার না করে জল গরম করার ক্ষেত্রে, কয়লাকে না জ্বালানোর ক্ষেত্রে সেখানে নিউক্লিয়ার ফিউশন করা হয় এবং তার মাধ্যমে নিউক্লিয়ার পার্টিকেলসগুলোকে ফুয়েল হিসাবে ইউজ করা হয়।
তারপর বাদবাকি একই, জলকে গরম করো, স্টিম তৈরি করো, স্টিম যত হাই স্পিডে ফ্লো হবে সেখানে মেকানিক্যাল এনার্জি তুমি পাবে, মেকানিক্যাল এনার্জি অল্টারনেটার সাহায্যে ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট করো, অ্যান্ড নাও ইউ আর ডান। নাও নেক্সট যেটা তোমাকে করতে হবে সেটা দেখো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট। হাইড্রো পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে কী হয়, সাপোজ আমি যদি এই পেনটাকে একটা পার্টিকুলার হাইটে রাখি এবং এই হাইটে রেখে ছেড়ে দিই, তাহলে কী হচ্ছে, আমি যখন নিচ থেকে পেনটাকে উপরের দিকে তুললাম এর মধ্যে একটা পোটেন্সিয়াল এনার্জি থাকলো, সেই যখন এটাকে ছেড়ে দেওয়ার পর সে কিন্তু একটা পার্টিকুলার স্পিডে নিচের দিকে পড়ে যাবে। ঠিক তেমনভাবেই হাইড্রো পাওয়ার প্ল্যান্টে সেই প্রিন্সিপালকে কাজে লাগানো হয়। জলকে ড্যাম্পিং করে সেটা একটু উঁচু হাই জায়গাতে রাখা হয়, তারপরে কি হয়, তো যখন সেটা ড্যাম্পিংটা ছেড়ে দেওয়া হয় তাহলে সেখানে তার মধ্যে যে পোটেন্সিয়াল এনার্জিটা ছিল সেটা কাইনেটিক এনার্জি হয়ে জলটা আস্তে আস্তে নিচের দিকে আসবে, হাই স্পিডে আসবে, তাহলে তখন কী হবে, তোমার পোটেন্সিয়াল এনার্জি কাইনেটিক এনার্জিতে কনভার্ট হবে। এবং সেখানে টারবাইন ব্লেড রাখা থাকলে তাহলে হাই স্পিডে ধরো তোমার যখন কখনো স্টিম ফ্লো হচ্ছিল, এখন জল ফ্লো হবে, তার ফলে কী হবে, টারবাইন ব্লেডগুলো রোটেট করতে শুরু করবে। টারবাইন ব্লেড রোটেট করা মানেই সেই জিনিসটাকে কাজের, সেটা একটা মেকানিক্যাল এনার্জি। সেই মেকানিক্যাল এনার্জিকে ইলেকট্রিক্যাল এনার্জি কনভার্ট করতে তুমি কাকে জানো, অবভিয়াসলি জেনারেটরকে। তাহলে জেনারেটরের মাধ্যমে তুমি তৈরি করে ফেলতে পারলে ইলেকট্রিক্যাল এনার্জি। এবার দেখে নাও এই যে এত ধরনের পাওয়ার প্ল্যান্ট আছে এর মধ্যে কোন পাওয়ার প্ল্যান্ট কতটা, নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্সিমেটলি কতটা ইন্ডিয়ান পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে, ইন্ডিয়ান পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে কন্ট্রিবিউশন দিচ্ছে। দেখো প্রথমে থার্মাল পাওয়ার প্ল্যান্ট, এটা নিয়ার অ্যাবাউট 56%, মানে মোর দ্যান 50% কিন্তু জেনারেশনটা এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের উপর ভিত্তি করে। তবে বর্তমানে কী করা হচ্ছে, আস্তে আস্তে এই থার্মাল পাওয়ার প্ল্যান্টের ইউজটা কমানো হচ্ছে, কারণ তোমার কাছে এটা কোল লিমিটেড ফুয়েল হিসাবে, তো এবং বাদবাকি যেগুলোর দিকে সেগুলো কিন্তু টেক কেয়ার করা হচ্ছে এবং এটাকে ডিক্রিজ করে বাকিগুলো ইনক্রিজ করার চেষ্টা করা হচ্ছে। তবে দেখো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের ক্ষেত্রে একটু পার্সেন্টেজটা খুবই কম, 1.6%। এর দুটো কারণ, প্রথমত এটা নিউক্লিয়ার ফুয়েল, এটা তোমার ইন্ডিয়াতে পাওয়ার অ্যাভেলেবিলিটি এর একটু কম, অনেকটাই কম, এবং সেকেন্ড কেস এর যে পলিউশন যেটা হবে, রেডিয়েশন যেটা হবে সেটা হার্মফুল হতে পারে। সুতরাং সেটাকে মেনটেন করার জন্য এর যে কন্ট্রিবিউশন তোমার টোটাল ইলেকট্রিক ট্রান্সমিশন সিস্টেম বা ইলেকট্রিক পাওয়ার জেনারেশনের ক্ষেত্রে সেটা কিন্তু কম। আর তারপর দেখো হাইড্রো পাওয়ার প্ল্যান্ট থেকে নিয়ার অ্যাবাউট 11.4% সেটা তোমার এই কন্ট্রিবিউট করে পাওয়ার জেনারেট করতে। এবং নন কনভেনশনালগুলোর মধ্যে ওয়াইন্ডটা পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে 10% নিয়ার অ্যাবাউট, বায়োমাস থেকে 2.5%, এবং সোলার থেকে কিন্তু এটা হাইলি ডিম্যান্ডেবল এখনকার দিনে, সোলার পাওয়ার প্ল্যান্ট কিন্তু 16%, এবং এগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ইনক্রিজ হচ্ছে, হোয়ার থার্মাল পাওয়ার প্ল্যান্ট গ্র্যাজুয়ালি ডিক্রিজ করা হচ্ছে বিকজ কোল ইজ লিমিটেড। সো এখন ফোকাস করা হচ্ছে মেনলি নন কনভেনশনাল পাওয়ার প্ল্যান্ট জেনারেশনের ক্ষেত্রে। এবার নেক্সট চলো দেখে নাও যে টোটাল ইনস্টল ক্যাপাসিটি কত। এটা জাস্ট কিছু বছর আগেকারের ডাটা, যে টোটাল ইন্ডিয়ার ইনস্টল ক্যাপাসিটি, টোটাল পাওয়ার ইনস্টল ক্যাপাসিটি মানে কি, ধরো যে কটা পাওয়ার প্ল্যান্ট আছে সেখানে সবগুলো ডিভাইস পাওয়ার জেনারেশনের জন্য যদি একই সাথে কাজ করে, সেটা পসিবল না সব টাইম, কারণ কোনো একটা পাওয়ার প্ল্যান্টের পার্টিকুলার কিছু অল্টারনেটার, পার্টিকুলার কিছু ইকুইপমেন্ট সেগুলো খারাপ হয়ে পড়ে আছে, সেগুলোকে মেনটেন করতে হচ্ছে। সুতরাং যদি এটা পসিবল হয় যে সব কিছু একই সাথে অন আছে প্রত্যেকটা ডিভাইস পাওয়ার জেনারেট করার জন্য, তাহলে ইন্ডিয়া টোটাল এত অ্যামাউন্ট অফ দ্য পাওয়ার সে কিন্তু ডেলিভার করতে পারবে বা জেনারেট করতে পারবে, 4,17,638 মেগাওয়াট। ওকে, দেখে নেও এবার এই যে জিনিসগুলো, এই যে পাওয়ার প্ল্যান্ট যে কোম্পানিগুলো আছে সেগুলো কার আন্ডারে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট নাকি প্রাইভেট সেক্টর? অ্যাকচুয়ালি এটা প্রথমের দিকে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারেই ম্যাক্সিমাম জিনিস থাকতো, ম্যাক্সিমাম কোম্পানিগুলো থাকতো, ম্যাক্সিমাম পাওয়ার প্ল্যান্ট থাকতো, কিন্তু আস্তে আস্তে এগুলো প্রাইভেট সেক্টরের দিকে মুভ করছে এবং স্টেট গভর্নমেন্টকে কিছু পার্সেন্টেজ, 25% নিয়ার অ্যাবাউট স্টেট গভর্নমেন্ট, নিয়ার অ্যাবাউট 25% সেন্ট্রাল গভর্নমেন্ট, এবং নিয়ার অ্যাবাউট প্রাইভেট সেক্টরগুলো তাদের নিজেদের প্ল্যান্ট থেকে 50%-এর বেশি কিন্তু জেনারেশন করছে। চলো আমরা নেক্সট টপিক দেখে নিই। এবার দেখো তাহলে আমরা তো পাওয়ার জেনারেশন সম্পর্কে এতক্ষণে বুঝলাম যে পাওয়ারটা আমরা জেনারেট করলাম কিভাবে। এবার ধরো আমি একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট করেছি, সেখান থেকে আমি পাওয়ার জেনারেট তো করে ফেলেছি। এবার এই জেনারেশনটা সেখানকার লোকালিটিতেই শুধুমাত্র প্রয়োজন তা নয়, আমি অনেক পরিমাণ পাওয়ার জেনারেট করেছি, তার মানে আমার অনেক সাপ্লায়ার, অনেক কাস্টমার্সের দরকার। আদারওয়াইজ আমি যে পরিমাণ পাওয়ারটা জেনারেট করলাম সেটা যদি কাস্টমার্সের না কিনে তাহলে আমার তো ইনকাম হবে না, আমার তো কোম্পানির লস হয়ে যাবে। তাহলে আমি কি করব, সেটাকে এক জায়গা থেকে
থেকে অন্য জায়গায় নিয়ে যেতে হবে, সেই জন্য প্রয়োজন পড়ে ট্রান্সমিশনের। তো ট্রান্সমিশনের ক্ষেত্রে কি করা হয় দেখো, আর একটা জিনিস মনে রাখবে, যখন নিয়ার অ্যাবাউট ম্যাক্সিমাম কেসেসে পাওয়ারটা জেনারেট করা হয় 11 কেভি 11 কিলো ভোল্টে, আর তারপরে সেটা কি করা হয় হাই ভোল্টেজের মাধ্যমে ট্রান্সমিশন করা হয়। কেন হাই ভোল্টেজ ট্রান্সমিশন করা হয় আমি তোমাদের বলছি। দেখো, ট্রান্সমিশনের জন্য প্রয়োজন পড়বে ট্রান্সমিশন লাইন্সের, এবং ট্রান্সমিশন লাইন্সটা অ্যাকচুয়ালি হয় 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম। 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম হয় জেনারেলি, এটাই 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম হয়। এছাড়া কিছু প্রোটেকশন ওয়্যার, কিছু ডাটা কালেকশন কেবিল, এরকম আরও অনেক থাকে, সেগুলো জিনিস থাকে। তবে 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম এর মাধ্যমেই, এটাই হচ্ছে কিন্তু ট্রান্সমিশন লাইন। তো মানে 3খানা সেখানে তার থাকবে, আর রেড ইয়েলো ব্লু যে 3 ফেজ হয় এবং 3 ওয়্যার সিস্টেম হয়, সেখানে কোনো রকম নিউট্রাল পাথ বা নিউট্রাল ওয়্যার কিন্তু থাকে না। ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে কোনো রকম নিউট্রাল ওয়্যার থাকে না। এবার দেখো, ট্রান্সমিশন লাইনের উদ্দেশ্যই হচ্ছে যে বাল্ক অ্যামাউন্ট অফ দ্য পাওয়ার যাতে তুমি পাওয়ার জেনারেটিং সেন্টার থেকে সাবস্টেশনে নিয়ে যেতে পারো। তুমি বলবে জেনারেটিং স্টেশনটা বুঝলাম, যেখানে আমি পাওয়ারটা জেনারেট করলাম, বাট হোয়াট ইজ অ্যাকচুয়ালি সাবস্টেশন মানে এই যে ট্রান্সমিশন তুমি করছো, এখানে ধরো সাপোজ তুমি এখানে পাওয়ার তৈরি করলে, এই পাওয়ারটা তোমাকে নিয়ে যেতে হবে ধরো দিল্লিতে, ধরো কলকাতায় তুমি পাওয়ার প্ল্যান্ট আছে তোমার, দিল্লিতে তুমি পাওয়ারটা ট্রান্সমিট করবে। তো এর মাঝে অনেকগুলো ছোটো ছোটো সাবস্টেশন রাখা হয়েছে। সাবস্টেশনকে সাব কেন বলা হয়েছে, এটা মেন স্টেশন কেন না? অ্যাকচুয়ালি মেন স্টেশন বলতে যেখানে তোমার পাওয়ারটা জেনারেট হচ্ছে সেটাই মেন স্টেশন। তো সেরকম মেন স্টেশন নাম দেওয়া হয় না তার, বাদ বাকি যেগুলো আছে সেগুলোকে সাবস্টেশন বলে। এই সাবস্টেশনের ভূমিকা কি আমি তোমাদের লাস্টেই বলবো, ভিডিওর লাস্টে। তবে দেখে নাও, এই সাবস্টেশনগুলো কি হয় না, এরা চেক করে যে ট্রান্সমিশন ঠিকঠাকভাবে হচ্ছে কি না, কোথাও ভোল্টেজ স্টেপ আপ বা স্টেপ ডাউনে প্রবলেম হচ্ছে কি না, ফ্রিকোয়েন্সিটা সেম থাকছে কি না। কারণ তুমি জানো আলটিমেটলি তোমার যে কাস্টমার্সরা আছে, তারা তোমার যে ঘরে টিভি ফ্যান এগুলো যেগুলো চলে, যেগুলো সিঙ্গেল ফেজে চলে, সেগুলো কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে 50 হার্জ ফ্রিকোয়েন্সিতে, সেই ফ্রিকোয়েন্সিতে কিন্তু ডিভাইসগুলো তৈরি করা। তার ফলে কোনোভাবে যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয়, তাহলে কিন্তু তোমার ডিভাইস বা ইকুইপমেন্ট, যে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট ঘরে আছে, সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখো, সাবস্টেশন সম্পর্কে আমরা পরে আসছি। এবার দেখে নাও যে ট্রান্সমিশনটা অলওয়েজ হাই ভোল্টেজ ট্রান্সমিশন করা হয়, কখনো কখনো HVDC ট্রান্সমিশন করা হয়, সেটা সম্পর্কে পরে বলবে। HVDC মিনস হাই ভোল্টেজ ডিসি সাপ্লাই ট্রান্সমিশন, ডিসি ট্রান্সমিশনটা। এবার হাই ভোল্টেজ ট্রান্সমিশন করার ফলে সুবিধা কী হয়? সুবিধা হয় যে যত তুমি ভোল্টেজ বাড়িয়ে ট্রান্সমিশন করবে, তত তুমি ম্যাক্সিমাম পাওয়ার, বেশি পরিমাণ পাওয়ার ট্রান্সমিট করতে পারবে, এটা একটা। আর একটা দেখো, তোমার পি সমান কী হয়, I²R। পি সমান I²R, তার মানে তুমি যদি এই ভোল্টেজটাকে বাড়ালে তোমার কি হবে, ভোল্টেজটাকে বাড়ালে যেটা হবে, তাহলে দেখো তোমার এই জিনিসটা, দেখো তুমি যেটা ট্রান্সমিট করছো সেটা হচ্ছে পাওয়ার সমান কি হয়, পাওয়ার সমান হয় ভোল্টেজ ইন্টু কারেন্ট। তো তুমি যদি কোনোভাবে এই ভোল্টেজটা বাড়াতে পারো, তাহলে কি হবে, এই কারেন্টের ভ্যালুটা কমবে। আর তুমি ফর্মুলা জানো, পাওয়ার লসের ক্ষেত্রে সেটা হয় I²R লস হয়। তাহলে I²R লস যদি হয়, তাহলে ভোল্টেজ বাড়ানোর ফলে কী হয়েছে, কারেন্টের অ্যামাউন্ট কমে গেছে। কারণ তোমার ভোল্ট অ্যাম্পিয়ার, যেটা ভোল্টেজ আর কারেন্টের যে প্রোডাক্টটা, সেটাই তো পাওয়ার, সেই পাওয়ারটাই তো ট্রান্সমিট হচ্ছে। তাহলে যদি তুমি লসটা কমাতে পারো, তবে তোমার কোম্পানির লাভ হবে, বা তবে তুমি কম টাকাতে তোমার কাস্টমারদের দিতে পারবে। আদারওয়াইজ তোমার পার ইউনিট যে কনজামশান যেটা হচ্ছে, পার ইউনিট তুমি যে সাপ্লাই দিচ্ছ, তার জন্য তোমাকে বেশি টাকা চার্জ করতে হবে। তোমার কাস্টমাররা কিন্তু তোমার কোম্পানি থেকে নেবে না, অন্য একটা কোম্পানি থেকে নেওয়া শুরু করবে। কারণ কেন তারা বেকার বেশি পয়সা পেমেন্ট করতে যাবে, তাই না? তাহলে এই লসটা রিডিউস করার জন্য আমরা হাই ভোল্টেজ ট্রান্সমিশন কিন্তু করে থাকি। তাহলে তুমি বলবে যে পি সমান তো V²Rও হয়, তাহলে পি, এই যে লসটা, ভি এর ভোল্টেজ যদি বাড়ায়, তাহলে তো এটা ভুল হচ্ছে, তাহলে লস তো বেড়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি দেখো, এইখানে আমি তোমায় কি বললাম, ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে যেটা হয়, 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম থাকে। এই 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম দেখো কীভাবে থাকে, এইটা একটা ফেজ, এই একটা ফেজ, এই একটা ফেজ, এগুলো সবগুলোই হচ্ছে এদের এই যে দুটো লাইনের মধ্যে যে ভোল্টেজ, সেটা হচ্ছে লাইন ভোল্টেজ। আমি তোমায় যে ভোল্টেজের কথা বলছি, এই লাইন ভোল্টেজের কথা বলছি, এই দুটো ট্রারের মাঝের যে ভোল্টেজ, সেটার কথা বলছি। এখানে কোনো রেজিস্ট্যান্স নেই, এখানে কোনো কাস্টমার্স নেই, কোনো লোড
লোড নেই, যে রেজিস্ট্যান্সের ওপর ড্রপ হলে তাহলে তুমি সেখানে ভোল্টেজ ড্রপ ভি বলতে, সেই ভোল্টেজ যদি বাড়তো তখন পি লস বাড়তো। বাট আমি বলছি তোমায় এই ভোল্টেজের কথা, লাইন ভোল্টেজের কথা। দ্যাটস ওয়াই এখানে আমি ফর্মুলাটা ইউজ করছি পি ইজ ইকুয়াল টু আই স্কোয়ার আর। তার ফলে আয়ের ভ্যালু যদি কম থাকে তাহলে লস কিন্তু কম হবে, আয়ের ভ্যালু কম তো লসের ভ্যালু কম, লসের ভ্যালু কম হলে তুমি সুন্দরভাবে ট্রান্সমিশনটা করতে পারবে কম খরচে। এবার দেখো তো এখানে আমি একটা পাওয়ার প্ল্যান্ট জেনারেশন ছিল, সেখান থেকে 11 কেভিতে প্রথমে জেনারেট করা হয়েছে, স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে সেইটাকে 400 কেভিতে করা হয়েছে, মানে খুব হাই ভোল্টেজ করা হয়েছে। তারপরে সেটা আস্তে আস্তে ট্রান্সমিশন লাইনের মাধ্যমে যাচ্ছে। কিছু কিছু ভোল্টেজ আমাদের এগুলো ইউজ করা হয়, প্রথমে 11 কেভিতে জেনারেট করা হয় জেনারেলি, তারপরে সেটা হাই ভোল্টেজে আস্তে আস্তে তো নিয়ে যাওয়া হয়। যত হাই ভোল্টেজে ট্রান্সমিট করতে পারবে তত তোমার জিনিসটা ভালো হবে। 33 কেভি, 132 কেভি, 220, এর মধ্যে কোনো সম্পর্ক নেই যে এটা 11 মাল্টিপল, 11 মাল্টিপল বা 10 মাল্টিপল, এগুলো কোনো ব্যাপার না। বাট এগুলোই প্রচলিত যে এই রকম আমাদের ট্রান্সফর্মার পাওয়া যায় এবং তার মাধ্যমে এগুলো কিন্তু 11 to 33 কেভি ট্রান্সফর্মার বা 11 to আস্তে আস্তে ইনক্রিজ করে 765 to 1200 কেভি ট্রান্সফর্মার সেগুলো থাকে এবং আমি হাই ভোল্টেজ করে সেটাকে ট্রান্সমিশন করতে পারি। ট্রান্সমিশন লাইনের ওপর ট্রান্সমিশন লাইন অ্যাকচুয়ালি ইলেকট্রিক্যাল, এটাকেও অনেকটা ওয়েভ লেন্থের মতো বলা যেতে পারে। তো এই ট্রান্সমিশন লাইনকে 3 ভাগে ভাগ করা যায়, শর্ট ট্রান্সমিশন লাইন, মিডিয়াম ট্রান্সমিশন লাইন এবং লং ট্রান্সমিশন লাইন। তো এগুলো সম্পর্কে পরে আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আর দেখো এই ডিস্ট্রিবিউশন, তাহলে ট্রান্সমিশন সম্পর্কে বুঝলাম যে পাওয়ার জেনারেট করার পর সেটা অন্য জায়গায় স্থানান্তর করার জন্য অবভিয়াসলি ট্রান্সমিশনের প্রয়োজন। এই ট্রান্সমিশন লাইনে কিন্তু কোনো রকম তেমন তোমার কোনো কাস্টমার্স নেই, সেখানে কিন্তু তুমি কোনো রকম সাপ্লাই কোনো রকম কাস্টমার্সকে তুমি সাপ্লাই দিচ্ছ না। ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কী করা হয় না, কাস্টমারদের তুমি এবার সাপ্লাই দেবে। তো এইখানে যেটা হয় 3 ফেজ এবং 4 ওয়্যার সাপ্লাই ইউজ করা হয়। 3 ফেজ আছে RYB রেডিওলো ব্লু এবং তার সাথে এখানে যেটা থাকে নিউট্রাল। তো কারোর যদি সিঙ্গেল ফেজ প্রয়োজন হয় সে RN নিয়ে নেবে, কারোর যদি আর একটা সিঙ্গেল ফেজ তাহলে YN BN এরকমভাবে সিঙ্গেল ফেজ নেবে, তার যদি 3 ফেজ প্রয়োজন হয় তাহলে সে 3 ফেজই নেবে। আর দেখো এই ডিস্ট্রিবিউশনকে 3 ভাবে ভাগ করা যায় ডিস্ট্রিবিউশন সিস্টেমটাকে, রেডিয়াল ডিস্ট্রিবিউশন সিস্টেম, রিং ডিস্ট্রিবিউশন সিস্টেম এবং ইন্টারকানেক্টেড ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো এগুলো নিয়ে আমি ডিটেলসে পরে আলোচনা করব। তাহলে দেখো আমরা যেটা পড়লাম যে ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে প্রথমে এইগুলো আমার পাওয়ার প্ল্যান্ট জেনারেশন সেন্টার ছিল, সেখান থেকে প্রথমে একটা প্রাইমারি ট্রান্সমিশন করলাম এবং প্রথম 11 কেভিতে জেনারেলি জেনারেট করা হয়েছিল, সেটাকে স্টেপ আপ করে আমি 440 কেভি করেছি, করে এটা অবভিয়াসলি কিন্তু লাইন ভোল্টেজ। ওকে, এবার দেখো প্রাইমারি ট্রান্সমিশন থেকে পরে সেকেন্ডারি ট্রান্সমিশন বলতে কি বোঝায় না, ধরো এই 440 কেভিতে কিছু পরিমাণ ট্রান্সমিট করলাম অনেকটা রিজিয়ন ধরে, তারপরে দেখছি যে আমার এবার আস্তে আস্তে কিছু লার্জ কনজিউমার আছে, লার্জ কনজিউমার মানে বড় ধরো স্টিম মিল আছে তোমার কাছে একটা, সেখানে 33 কেভি সাপ্লাই প্রয়োজন। তাহলে তুমি কি করবে, এই প্রাইমারি যে ট্রান্সমিশন লাইন করার পর কিছুটা যাওয়ার পর তুমি কিছু স্টেপ ডাউন করে ট্রান্সফরমারের মাধ্যমে 440 কিলো ভোল্টে কমাবে, 220 করবে তোমার রিকোয়ারমেন্ট অনুযায়ী, একেবারে কমিয়ে তুমি 30 কেভিতে চলে আসতে পারো, অথবা স্টেপ ডাউন ট্রান্সফরমার ইউজ করে 33 কেভিতে আসতে পারো এবং লার্জ কনজিউমারকে তুমি এখানে পাওয়ার সাপ্লাই দিতে পারো। তারপরে যেটা হয় তাহলে বাকি যে সাপ্লাইটা আবার ডিস্ট্রিবিউশন পর্যন্ত আসে সেটাকে বলা হবে সেকেন্ডারি ট্রান্সমিশন এবং তারপরে প্রাইমারি ডিস্ট্রিবিউশন শুরু হয়। প্রাইমারি ডিস্ট্রিবিউশন মানে যেখানে তোমার 11 কেভির প্রয়োজন, সেই যেমন অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট তোমার 33 কেভি সেকেন্ডারি ট্রান্সমিশন এসেছিলো, সেটা থেকে তুমি স্টেপ ডাউন করলে 11 কেভি তৈরি করলে তোমার স্টেপ ডাউন ট্রান্সফারের মাধ্যমে এবং তুমি মিডিয়াম প্রাইমারি ডিস্ট্রিবিউটারদের কাস্টমারদের তুমি 11 কেভিতে সাপ্লাই দিলে। তারপরে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন আরও তোমার লোকালিটির যে ট্রান্সফর্মারগুলো দেখবে সেগুলো তোমার 220 ভোল্টে, তোমার যে বাড়ির কাছে আশেপাশে যে বাড়িতে যে সাপ্লাই আসছে সিঙ্গেল ফেজ সেটা 220 বা 240 ভোল্ট সেই কিন্তু সাপ্লাই আসছে। অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট তোমার কোনো একটা ইউনিভার্সিটির ক্ষেত্রে তোমার 3 ফেজ সাপ্লাইয়ের প্রয়োজন হবে, তো সেখানে সেরকমভাবে তোমার অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট ডিস্ট্রিবিউশন কিন্তু করা হচ্ছে। এবার এখানে দেখো এই গ্রিড বলে একটা ব্যাপার হয়, এই গ্রিডটা কি ট্রান্সমিশন সিস্টেম অফ এরিয়া, কোনো একটা এরিয়ার ট্রান্সমিশন সিস্টেমকে গ্রিড বলা হয়। এবার এই গ্রিডগুলোকে জুড়ে জুড়ে যেটা তৈরি করা হয় রিজিওনাল গ্রিড, ধরো ওয়েস্ট বেঙ্গলের সমস্ত গ্রিডগুলোকে জুড়ে রিজিওনাল গ্রিড তৈরি করা হলো, এরকম প্রত্যেকটা স্টেটের গ্রিডগুলোকে জুড়ে তৈরি করা হয় ন্যাশনাল গ্রিড। তো এটার ফলে সুবিধা কি হয়, ধরো তোমার কাছে তুমি একটা জয়পুরে আছো বা কোনো একটা জায়গায় আছো যেখানে সোলার পাওয়ার প্ল্যান্টটা খুব ভালো এফেক্টিভ হবে,
তো এবং তোমার সেই জায়গাতে তো সেই স্টেটে শুধুমাত্র সোলার পাওয়ার প্ল্যান্ট আছে না, হাইড্রো পাওয়ার প্ল্যান্ট আছে, উইন্ড পাওয়ার প্ল্যান্ট আছে, আরও অনেক পাওয়ার প্ল্যান্ট আছে। কিন্তু এই সোলার পাওয়ার প্ল্যান্ট বা উইন্ড পাওয়ার প্ল্যান্ট এগুলোর রিলায়েবিলিটি তো কম, তোমার তো প্রত্যেক দিন আর পাওয়ার জেনারেট হবে না। তার ফলে তোমাকে কি করতে হবে, তুমি যদি তোমার ওই সোলার পাওয়ার প্ল্যান্টের উপর ভিত্তি করেই যদি কাস্টমাররা তোমার বসে থাকে, তাহলে কিন্তু দাদা কনস্ট্যান্ট সাপ্লাই কিন্তু পাবে না, তার ফলে তোমার কাস্টমাররা কিন্তু খেপে যাবে। তার ফলে তুমি কি করছো, ধরো এটা একটা সোলার পাওয়ার প্ল্যান্ট, এটা একটা হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, এটা একটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট, তুমি এখানে আর একটা পাওয়ার প্ল্যান্ট আছে, এই প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট তুমি পরস্পরের সাথে কানেক্টেড করে দিলে। কানেকশান করে দেওয়ার পর এটা তাহলে একটা নেটওয়ার্ক তৈরি হলো, যেটাকেই বলা হবে গ্রিড। এই গ্রিড থেকে তুমি এবার তোমার কাস্টমারকে সাপ্লাই দিতে থাকলে, ধরো এটা তোমার সাপ্লাই গেল, কাস্টমারকে সাপ্লাই দিলে। তার ফলে কী হবে, কখনো যদি সোলার পাওয়ার প্ল্যান্ট কম জেনারেট করে, তখন সেটা থার্মাল পাওয়ার প্ল্যান্ট বেশি পরিমাণে জেনারেশন করে এই গ্রিডে ওভারঅল তোমার যে সাপ্লাই রিকোয়ারমেন্টটা সেটাকে মেনটেন রাখবে। তার ফলে তোমার কাস্টমারও খেপে যাবে না এবং তোমার ব্যবসাও কিন্তু চলতে থাকবে। তো এটা হচ্ছে গ্রিড সিস্টেম। এবার দেখো সাবস্টেশন, আমি তোমাদের যেটা বলছিলাম যে দুটো জেনারেশন সেন্টার আর ট্রান্সমিশন লাইন যেখান দিয়ে যাচ্ছে, তার মাঝে কেন অনেক রকম সাবস্টেশন দেওয়া হয়, বা ডিস্ট্রিবিউশন সেন্টারের কাছেও কেন সাবস্টেশন দেওয়া হয়। তো সাবস্টেশনের কাজ হচ্ছে স্টেপ ডাউন ভোল্টেজ, ট্রান্সমিশন লাইনে যে সাবস্টেশনটা থাকে সেটা ভোল্টেজকে স্টেপ ডাউন করবে, কারণ অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট আমি তোমাকে বললাম 440 কেভিতে ট্রান্সমিশন হলো, তারপর 33 কেভি তোমার লার্জ কনজিউমারের জন্য প্রয়োজন হলো, তাহলে স্টেপ ডাউন করতে হবে। এবং প্রোটেকশন অফ দ্য ট্রান্সমিশন সিস্টেম, ট্রান্সমিশন লাইন যেটা আছে থ্রু আউট দ্য পাওয়ার জেনারেশন থেকে শুরু করে ট্রান্সমিশন ওই সাবস্টেশন পর্যন্ত, সেখানটার ট্রান্সমিশন লাইনটা ঠিকঠাক প্রোটেকশন হচ্ছে কিনা সেটা খেয়াল রাখবে। মেনটেনিং দ্য ভোল্টেজ লেভেল, কখনো কখনো কি হয় ভোল্টেজ কখনো কখনো তোমার ফেরান্টি এফেক্ট বলে একটা এফেক্ট আছে, যার ফলে কি হলো, ধরো তোমার এখানে পাওয়ার জেনারেট করেছো, এটা দিয়ে তুমি সাপ্লাই দিচ্ছ বা এটা দিয়ে তোমার ভোল্টেজটা আসছে, তো কারেন্ট আসছে, পাওয়ার আসছে, তো ভোল্টেজটা কি হয় কখনো কখনো ফেরান্টি এফেক্টের জন্য ভোল্টেজটা বেড়ে যায়। কিন্তু তোমার তো কনস্ট্যান্ট ভোল্টেজ চাই, তার ফলে তোমাকে কি করতে হবে, এই ভোল্টেজটা ডাউন করতে হবে। তো ফেরান্টি এফেক্টের জন্য যদি ভোল্টেজ কখনো ইনক্রিজ হয়ে যায়, সেটাকে ডাউন করার জন্য থাকে রিঅ্যাক্টার। আর আবার ঠিক তেমনভাবে কোনো একটা এখানে যদি লোড কনজিউম করে ভোল্টেজ, অ্যাক্টিভ পাওয়ার বা রিঅ্যাক্টিভ পাওয়ার কনজামশনের জন্য যদি ভোল্টেজটা ডিক্রিজ হয়ে যায়, তাহলে কী হবে, তোমাকে কিন্তু তখন ক্যাপাসিটার ব্যাঙ্ক বা কোনো কারণে যদি ভোল্টেজ ডিক্রিজ হয়ে যায়, তাহলে ক্যাপাসিটার ব্যাঙ্ক ইউজ করে সেটাকে আবার ইনক্রিজ করতে হবে। আর টু কন্ট্রোল দ্য ফ্রিকোয়েন্সি, অবভিয়াসলি তোমাকে ফ্রিকোয়েন্সি কন্ট্রোল করতে হবে, কারণ তোমাকে যেটা বললাম আমাদের ঘরের ইচ অ্যান্ড এভরি যে সিঙ্গেল ফেজের জন্য তৈরি ইকুইপমেন্টগুলো, সেগুলো 50 হার্জে তৈরি ইন্ডিয়ার ক্ষেত্রে, তাহলে সেগুলোর ক্ষেত্রে কিন্তু 50 হার্জেই, নিয়ার অ্যাবাউট 50 হার্জেই তোমাকে কিন্তু সাপ্লাইটা আসতে হবে। যদি কোনোভাবে ফ্রিকোয়েন্সি কমে বা বাড়ে, তাহলে কিন্তু সেখানে প্রবলেম দেখা যাবে, তোমার লোড শেডিং হতে পারে। এবং দেখো ডাটা ট্রান্সমিশন বলে একটা ব্যাপার আছে। ডাটা ট্রান্সমিশন হচ্ছে যে ব্যাপারটা যার ফলে তোমার ডাটাটা মানে যে পাওয়ার ট্রান্সমিশন হচ্ছে, পাওয়ার ট্রান্সমিশনটা সঠিকভাবে হচ্ছে কি না, একটা সাবস্টেশন থেকে আরেকটা সাবস্টেশনের দুটো ইঞ্জিনিয়ারের মধ্যে যে কমিউনিকেশন, যে কোথাও ধরো সেখানে একটা, ধরো এটা তোমার একটা সাবস্টেশন, এটা তোমার একটা সাবস্টেশন, এর মাঝে কোথাও তোমার একটা ফল্ট হয়েছে, সেটাকে আন্ডারস্ট্যান্ড করার জন্য এদের মধ্যে কমিউনিকেশনের জন্য ডাটা ট্রান্সমিশন, মানে তোমার যেমন পাওয়ার ট্রান্সমিশনের জন্য যে 3 ফেজ 3 ওয়্যার সিস্টেম আসছে, তার সাথে একটা এক্সট্রা কেবিল আসে বা সেখানে একটা এক্সট্রা ডাটা ট্রান্সমিশনের জন্য সিস্টেম রাখা হয়, যার ফলে কিন্তু এইখানে দুটো সাবস্টেশনে বসে থাকা দুটো ব্যক্তির মধ্যে কমিউনিকেট করতে পারে এবং তারা বুঝতে পারে যে ফিল করতে পারে, তারা অ্যানালিসিস করতে পারে যে এখানে কোনো রকম ফল্ট হয়েছে। তার ফলে কী করে, তারা সার্কিট ব্রেকার ইউজ করে সার্কিটটাকে ব্রেক করে দেয় এই সাইড থেকেও এবং এই সাইড থেকেও। তার ফলে কী হলো, মাঝের রিজিয়নটা সেপারেট হয়ে গেল, এখানে কোনো রিজিয়নের কিন্তু আর কোনো রকমভাবে ড্যামেজ হওয়ার কিন্তু কোনো প্রবাবিলিটি নেই। তো আজকের ভিডিওটা এতটাই, আমরা পাওয়ার সিস্টেমের ইন্ট্রোডাকশন সম্পর্কে আলোচনা করলাম। আশা করি ভিডিওটা শর্ট ভিডিওর মাধ্যমে তোমাদের বোঝাতে পেরেছি। থ্যাংক ইউ।